আশা করি সকলে ভালো আছেন। এবার আমরা কথা বলবো কিভাবে আপনারা আপনাদের ডিজাইন সেন্সটা বাড়াতে পারেন। বিভিন্ন বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে কিভাবে ডিজাইন সেন্সটা বাড়াতে পারেন। মূলত প্রথমত আপনাকে কিন্তু প্রচুর জরি দেখতে হবে। যেখানে পারেন ডিপার্টমেন্টে গিয়ে দেখতে পারলে অবশ্যই দেখবেন, অথবা অন্যান্য ডিপার্টমেন্টে গিয়েও অন্যান্য ভার্সিটিতে গিয়ে যদি জুরি দেখতে পারেন সেটাও অবশ্যই দেখে আসবেন। আর সেটা যদি সম্ভব না হয়, আপনারা অনলাইনে কিন্তু অনেক জুরি অ্যাভেলেবল আছে। আমরা জাস্ট আর্কিটেকচারাল জুরি দিয়ে সার্চ দিলেই হয়ে যাবে। বিভিন্ন ভার্সিটি অনেকগুলো আছে। করোনার সময় অনেক ভার্সিটিতে অনলাইন জুরি নিয়েছে, ওগুলো ওনারা অনলাইনে দিয়েও দিয়েছে। ওগুলো আপনারা দেখে আসলে আপনাদের অনেক ডিজাইন সেন্সটা বেড়ে যাবে। ঠিক আছে, অনেক খুঁটিনাটি বিষয় জানতে পারবেন। তাই জুরিটা অবশ্যই দেখতে হবে, যেখানে পারেন সব ওখান থেকে জুরিটা দেখে আসতে হবে। এরপর আপনারা বিভিন্ন প্রজেক্ট নেবেন, অনলাইনে প্রজেক্টগুলো পেয়ে যাবেন। আপনারা প্রজেক্টগুলো দেখবেন, দেখে বুঝবেন কেন ওটা ওভার ডিজাইন করলো। রিয়েল লাইফ প্রজেক্ট নিলে আরো ভালো, কারণ রিয়েল লাইফ এগুলো তো অলরেডি বিল্ড, তার মানে সবকিছু সলভ করে এনারা তো বিল্ড করেছে, তাই না? তো ওগুলো দেখবেন, রিয়েল লাইফ প্রজেক্টগুলো কিভাবে এক ফাংশন থেকে আরেক ফাংশনে যাচ্ছে, কিভাবে ইনডোর সেমি আউটডোর আউটডোর রিলেশনশিপ এনেছে, তারপর কিভাবে সারাউন্ডিং বা এনভায়রনমেন্ট এবং সোশ্যাল কন্টেক্সটের সাথে আর কি মিলিয়েছে ডিজাইনগুলো, সেগুলো দেখবেন। এবং কতটুকু ক্লিয়ারেন্স দিয়েছে, কিভাবে ফার্নিচার বসিয়েছে, এগুলো ইম্পর্টেন্ট জিনিস। তো এগুলো আপনারা খেয়াল রাখবেন। এরপরে আসছে আপনারা ভিজুয়ালাইজেশন স্কিলসটা বাড়াবেন। এটা মানে হচ্ছে আপনারা যখন যে কোনো কিছু ডিজাইন করবেন, তখন ওই প্রজেক্টটার মধ্যে আপনি হাঁটছেন কল্পনা করতে পারেন, বা ওই প্রজেক্টের ভিতরে চলাফেরা করছেন, তখন আপনার কেমন ফিলিং হচ্ছে, মানে আমার কি বদ্ধ লাগছে নাকি অনেক আলো বাতাস লাগছে, এগুলো আপনারা একটু ফিল করা ট্রাই করবেন। আলো বাতাস পর্যাপ্ত আসছে নাকি, তারপর কেমন ফিল হচ্ছে, হাইটটা কেমন লাগছে, মানে রুমগুলোর হাইট, তারপর এক ফাংশন থেকে আরেক ফাংশনের ফ্লোটা কেমন হচ্ছে, সেগুলো ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করবেন। তারপর ইনডোর আউটডোর সেমি আউটডোর রিলেশনশিপটা বোঝার চেষ্টা করবেন সেখান থেকে। এরপর আপনারা মেজারমেন্ট স্কিলসটা বাড়ানোর চেষ্টা করেন। মেজারমেন্ট স্কিল বলতে বোঝানো হচ্ছে আপনারা চোখের আন্দাজে আসলে বুঝতে হবে কোনটা কত মিটার। যেমন আমাদের রুমের হাইটটা 3 মিটার হয় বেশিরভাগ ক্ষেত্রে, তার মানে একটা চোখের আন্দাজ করে নেবেন এতটুকু হচ্ছে 3 মিটার। তারপর দরজার দরজার প্রস্থ হয় মূলত 1 মিটারের মতো, তো তাহলে আমরা দরজাটা একটা নিজের মধ্যে নিয়ে নিবেন, এটা 1 মিটার, এই সাইজটা হচ্ছে 1 মিটার। এভাবে আমরা ভিজুয়ালাইজেশন করতে পারবেন, মেজারমেন্টও করতে পারবেন। তো ওভাবে আর কি। তখন ডিজাইনের ক্ষেত্রে আমরা তখন অটোকেটে যখন ডিজাইন করবেন, তখন চোখের আন্দাজে আসলে এতটুকু 1 মিটার, তো দরজার এতটুকু 1 মিটার, তার মানে 3 মিটার কতটুকু হয়, ওভাবে ক্যালকুলেশন করে খুব সহজে ডিজাইনগুলো করে ফেলতে পারবেন। এরপর আমি বলতে চেয়েছি গ্রিড সিস্টেম ফলো করবেন ড্রাফটিং এর জন্য। গ্রিড সিস্টেম ফলো করবেন ড্রাফটিং এর জন্য আমার বলতে বোঝানো হচ্ছে, আমি একটা ফাইল দেখাচ্ছি আপনাদেরকে। গ্রিড সিস্টেম যদি ফলো করেন, মনে করেন আপনারা 3 মিটার বাই 3 মিটারের একটা গ্রিড বানিয়ে নেবেন, তখন ওটার উপর যদি ডিজাইন করেন, তখন আমরা খুব সহজে মেজারমেন্টটা বুঝে যেতে পারেন। যখন আমরা অনেক বড় বড় প্ল্যান করি, তখন যদি মেজারমেন্ট বুঝতে একটু সমস্যা হয়, তখন আপনারা এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনার মেজারমেন্ট নিয়ে কোনো সমস্যাই হবে না। ঠিক আছে, এভাবে আপনারা পুরো প্ল্যানটাই করে ফেলতে পারবেন। আমি দেখাচ্ছি, এই এই ছবির ফাইলটাই ওপেন করছি। এখানে গ্রিড সিস্টেম ফলো করে কিন্তু প্রজেক্টটা করা হয়েছে। দেখেন, এটা 3 মিটার বাই 3 মিটারের গ্রিড। দেখেন, 3 মিটার বাই 3 মিটার গ্রিড, এবং এটা লক করে দেওয়া হয়েছে। তারপর এটার উপরে এই ডিজাইনটা বানানো হয়েছে, দেখেন। তাহলে আমরা খুব সহজে এটা মানে দেখেন, এখন আমি নিজে ভিজুয়ালাইজেশন করতে পারছি। দেখেন, এতটুকু যেহেতু 3 মিটার, তাহলে এটা কত মতো, 4-5 মিটার মতো হবে আর কি, তাই না? এই দেখেন 4 মিটার মতো আর কি। এভাবে আপনারা খুব সহজে ভিজুয়ালাইজেশন করতে পারবেন। দেখেন, পুরোটা গ্রিডের উপরে ডিজাইনটা করা হয়েছে। করিডোরটা আমি দেখে বুঝছেন এটা 3 মিটার আছে, করিডোর না, এটা প্লাজাটা আর কি, 3 মিটার আছে। তো এভাবে আর কি গ্রিড সিস্টেম ফলো করে কাজ করতে পারেন, তাহলে আপনারা ডিজাইন করাটা অনেক সহজ হবে। আপনারা দেখে দেখে আরো সহজে তাড়াতাড়ি করতে পারবেন আর কি। তখন বুঝে যাবেন কোনটা কত মিটার। যেমন এটা 9 মিটার আছে, তাহলে এটা 9 মিটার, এটাতে কয়টা বক্স, 5টা বক্স, তাহলে 15 মিটার আছে। তখন আপনারা ভিজুয়ালাইজেশন করতে পারবেন। আপনি যেমন আপনার বাসার রুমের লেন্থ জানেন, মনে করেন আপনার বাসার রুমের লেন্থ হচ্ছে 3 মিটার, তাহলে ওরকম 5টা এখানে আছে। তো এইভাবে করলে আসলে মিলে মিলে করলে সহজ হয়ে যায় আর কি। তারপর হচ্ছে হ্যান্ড ড্রাফটিং কিছু টেকনিক্স বলছি। মূলত আমরা কিন্তু হাতে করলে খুব তাড়াতাড়ি করতে পারি, ক্যাডে করলে কিন্তু একটু স্লো, আমাকে ট্রিম করতে হয়,
আমরা একটার উপর আরেকটা ওভারল্যাপিং কিছু আঁকতে পারছেন না, তো হাতে করলে আসলে সবচেয়ে সুবিধা। মূলত প্রথমত আমরা সাইডটা প্রিন্ট করে নেবেন। মনে করেন এখানে সাইডটা কত, এখানে সাইড হচ্ছে এটা সাইড, এই সাইডটা মনে করেন প্রিন্ট করে নিলেন, ঠিক আছে, এটা সাইড। আমি কিন্তু সবাইকে এইভাবে ফলো করতে দেখেছি, আমার সিনিয়রদেরকে, আমার বন্ধুদেরকেও। মূলত সাইডটা মনে করেন প্রিন্ট করে নিলেন, তারপর আমরা ট্রেসিং নেবেন, A3 ট্রেসিং, অথবা A3 ট্রেসিং এ তো ওটা আঁটবে মনে হয়, এর থেকে বড় ট্রেসিং এও আঁটাতে পারেন। তো সাইডটা নিয়ে প্রথমত আমরা ইনিশিয়াল ডিজাইনটা আঁকবেন ওটার উপর, এটার উপর আবার আরেকটা ট্রেসিং বসিয়ে আবার আঁকবেন। এবার ট্রেসিং একটার উপর একটা বসাতে 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 করতে থাকবেন, দেখবেন একসময় আপনার ডিজাইনটা সলভ হয়ে গিয়েছে, ফাংশনও সলভ হয়ে গিয়েছে। এইভাবে একটার উপর একটা যখন বসাতে থাকবেন, তখন আপনারা সবগুলো একসাথে টেবিলের মধ্যে ছড়িয়ে বুঝতে পারবেন যে কোনটাতে কি জন্য ভুল হচ্ছে বা কোনটাতে কি জন্য মিলছে না। তখন এবার 10-12টা ট্রেসিং একসাথে থাকলে তখন আমরা খুব সহজে ভিজুয়ালাইজেশন করতে পারবেন, যেটা আমরা ক্যাডে পারবেন না। ক্যাডে করলে অনেক সময় লাগবে, সেটা ওভারল্যাপিং ভাবে করতে করতে লক করতে হবে, আবার ওভারল্যাপিং করতে হবে। এটা আমরা হাতে করলে ট্রেসিং পেপারে খুব সহজ হয়ে যাবে। তার মানে আমি এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু জিনিস, মূলত সাইডটা প্রিন্ট করবেন, তারপর ট্রেসিং আমরা ডিজাইনটা আঁকবেন। আঁকার সময় ট্রায়াঙ্গুলার স্কেল ইউজ করতে পারেন। তারপর ওটা যদি পছন্দ না হয় ওটার উপর ওভারল্যাপ করে আবার আঁকবেন, ওভারল্যাপ করে আবার আঁকবেন, এভাবে আঁকতে থাকবেন যতক্ষণ না সলভ না হয়। ঠিক আছে, এরপর লিখেছি ইউটিলাইজ ট্রায়াঙ্গুলার স্কেল। হাতে যখনই আঁকবেন তখন আপনারা কিন্তু ট্রায়াঙ্গুলার স্কেলটা ইউজ করতে হবে, কারণ যখন আমরা অনেক বড় বড় প্ল্যান করি তখন তো ট্রায়াঙ্গুলার স্কেল ইউজ করলে খুব সহজে মেজারমেন্টটা বোঝা যায়, তখন আমরা ফাংশন ডিজাইন করতে সুবিধা হয়। এছাড়াও হ্যান্ড রাইটিং আরেকটা টেকনিক আছে 6 নাম্বারের ক্ষেত্রে। ও আমরা বিভিন্ন রুমের, মনে করেন রুম হচ্ছে 3 মিটার বাই 3 মিটার আপনার ফাংশন রিকোয়ারমেন্টে, তাহলে 3 মিটার বাই 3 মিটার একটা বক্স কাটবেন আপনার স্কেল অনুযায়ী আর কি। 100 স্কেল হলে 100 স্কেল অনুযায়ী 3 মিটার বাই 3 মিটার আসবেন। 100 স্কেল না, মনে করেন 25 স্কেল হলে বা 10 স্কেল হলে, তখন ওই অনুযায়ী কেটে তখন আমরা হাতের মধ্যে কম্পোজিশন করতে পারবেন। বিভিন্ন রুম একটা 3 মিটার বাই 3 মিটার, একটা 5 মিটার বাই 5 মিটার, একটা মনে করেন 7 মিটার বাই 7 মিটার, তখন হাতে নাড়াচাড়া করে আমরা মিলাতে পারবেন তখন খুব সহজে। ঠিক আছে, এখানে লিখেছি, দেখেছেন রিঅ্যারেঞ্জ দ্যাম অন এ সাইড মডেল টু এক্সপ্লোর ফাংশনাল লেয়ার্স এফেক্টিভলি। তারপর আমরা তখন খুব দ্রুততার সহিত কিন্তু মুভ করতে পারবেন আর কি 3 মিটার বাই 3 মিটার, বা যেমন আমি এখানে আমি বুঝিয়ে দিচ্ছি আর ভালো করে। মনে করেন ধরেন এটাই 3 মিটার বাই 3 মিটার, আবার এটা 5 মিটার, এটা কত, এটা 1.5 মিটার বাই 1.5 মিটার, তারপর এটা হচ্ছে 5 মিটার বাই 5 মিটার ধরেন জাস্ট। তারপর আমরা এইভাবে মনে করেন এইভাবে মিলাবেন, প্রথমত মিলিয়ে দেখলেন ভালো লাগছে না, তারপর আবার এইভাবে। এই কাজটা আমরা হাতে বক্স কেটে করতে পারেন আর কি। এখানে এবার খুব সহজে কম্পোজিশন খুব ফাস্ট করতে পারবেন আর কি। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে এই তো যেটা বলেছিলাম 6 নম্বরে স্কেচ করবেন একটা ট্রেসিং এর উপর আরেকটা ট্রেসিং নিয়ে, তারপর ট্রেসিং এর উপর ট্রেসিং বসিয়ে যখন আমরা ফাইনাল ডিজাইনটা পছন্দ হবে তখন সেটা আপনারা ক্যাডে আনবেন, ক্যাডে এনে তারপর ট্রেসিং করবেন। যেমন এখানে এনেছিল মনে হয়, আচ্ছা এটা আনা হয়নি। এখানে মূলত উনি ছবিটা এনেছিল, ছবিটা এনে ট্রেসিং আগে করেছিল একটার উপর একটা বসিয়ে, তারপর এখানে এনে তারপর এটার উপর ট্রেসিং, মানে এটার উপরে লাইন এঁকেছিল। এটাই হচ্ছে প্রসেস। মূলত প্রথমে হাতে হাতে এঁকে নিব সবকিছু, তারপর ক্যাডে এনে সেটাকে ট্রেস করব। ঠিক আছে, তারপর ডিজাইন ক্ষেত্রে ওই মেজারমেন্ট স্কিল এবং ভিজুয়ালাইজেশন স্কিলসটা অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার ডিজাইনটা ভালো হবে আর কি। মানে যেটা ডিজাইন করবেন সেটা মেজারমেন্টটা চোখের আন্দাজে একটু বোঝার চেষ্টা করবেন। এরপর ভিজুয়ালাইজেশন স্কিল করে মানে যেটা ডিজাইন করেছেন সেটার উপর হাঁটবেন। মনে করেন এটাই তো ডিজাইন এখন, তারপর আপনি কল্পনা করবেন এটার উপরে আপনি নামছেন, নেমে এখানে হাঁটছেন, তার বাম পাশে তাকাবেন কেমন লাগছে ফিল করবেন, এখানে কেমন ফিল হচ্ছে ভাববেন, তারপর এটা এখানে এত দূরে হয়ে যাচ্ছে নাকি সেটা ভাববেন। এভাবে ভেবে ভাবতে হবে আর কি। ঠিক আছে, এখানে নামছেন, এখানে ল্যান্ডস্কেপটাতে হাঁটছেন, এবার ভাবতে হবে আর কি ভিজুয়ালাইজেশন স্কিল দ্বারা। ঠিক আছে, এরপর আমি কিছু ডিজাইন কনসিডারেশনের কথা বলবো যেগুলো আসলে খুব ইম্পর্টেন্ট। মূলত প্রথমত আসে ফাংশন। একটা বিল্ডিং এ কিন্তু ফাংশনগুলোই আসলে মূলত ইম্পর্টেন্ট। এটার ভিতরে মানুষগুলো থাকবে, তো ওখানে যদি আলো বাতাস পর্যাপ্ত না আসে তাহলে ওটা তো কাজ করবে না। আলো বাতাস আমরা আসলে ডিজাইন করার ক্ষেত্রে মূলত বেশিরভাগ ক্ষেত্রে ন্যাচারাল জিনিসগুলো অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করি, যেমন সাইটের কনটেক্সটের, ন্যাচারাল ভেন্টিলেশন এবং লাইটিং, এগুলো নিজের বিল্ডিং এর মধ্যে ইনশিওর করার চেষ্টা করি।
তো ফাংশনালিটি এবং ক্লাইমেট অ্যাডাপশন এটা বলতে এটা বোঝানো হচ্ছে ন্যাচারাল ভেন্টিলেশনকে একটু প্রাধান্য দিয়ে ডিজাইন করবেন। তারপর আমরা ডিজাইন করার ক্ষেত্রে মূলত প্রথমত যে কনসেপ্টটা নিবেন ওই কনসেপ্টটা ওয়াইজ আগানোর চেষ্টা করতে পারেন, তাহলে ভালো হবে। তারপর সাইট ডিটেলাইজ করবেন, সাইটের বিভিন্ন ফিচার্স মানে যেগুলো বেনিফিট আছে সাইটের অ্যাডভান্টেজ, ওগুলো আপনারা ডিজাইন ইমপ্লিমেন্ট করবেন। ঠিক আছে, সাইটের নেগেটিভ স্পেস আনবেন না, বেশি একটা নেগেটিভ স্পেস চলে আসে কিন্তু বেশি আনবেন না। তারপর কন্টেস্টের উপর প্রাধান্য দিবেন, ওখানে কিরকম কন্টেস্ট মানে কিরকম কন্টেস্ট অনুযায়ী তো মূলত ম্যাটেরিয়ালগুলো আসে বা ডিজাইনগুলো আসে, ফর্মগুলো আসে, তো ওগুলো আপনারা রেসপেক্ট করার চেষ্টা করবেন। আর মনে করেন আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার প্রজেক্টে বিল্ডিং কোর্স তেমন একটা অ্যাপ্লাই করে না, কিন্তু এরপরে কিন্তু অবশ্যই বিল্ডিং কোডগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হয়। বিল্ডিং মনে করেন একটা বিল্ডিং 10 তলা বানাচ্ছেন, ওই সাইডেও 10 তলা বানানোর অনুমতি আছে নাকি সেটা আপনাকে আগে দেখতে হবে। চারপাশে বিল্ডিং এর হাইটের সাথে ওটা কিভাবে যাচ্ছে সেগুলো দেখতে হবে। মানে আমাদের একটা বই আছে বিএনবিসি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড আর কি, তো ওখান থেকে সব রুলসগুলো ফলো করে আসলে আপনাকে ডিজাইন করতে হয়। যেমন একটা বিল্ডিং আমরা হাইরে যখন ডিজাইন করি ওখানে কয়টা ফায়ার স্টার দিতে হয়, আমাদের 75 ফিট পরপর রেডিয়াস, 75 ফিট রেডিয়াস পরপর একটা একটা ফায়ার স্টার দিতে হয়। তো ওগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে, এগুলো আমরা বিএনবিসিতে পেয়ে যাবেন। তারপর অ্যাক্সেসিবিলিটি এবং ইনক্লুসিভিটি, এটা মানে বোঝানো হচ্ছে যাতে আমরা ডিজাইনে বাচ্চা থেকে শুরু করে এল্ডারলি বাচ্চাদের মনে করেন বাচ্চাদের ডিজাইনটা কিভাবে সেট করতে পারেন। মনে করেন একটা পুকুর আছে, পুকুরে আপনারা চারপাশে খুব ভালোভাবে বর্ডার দিয়ে দিবেন যাতে বাচ্চারা কোনোভাবে পুকুরে না পড়ে। এবং এল্ডারলির ক্ষেত্রে র্যাম্প দিবেন, কারণ অনেকে হুইল চেয়ার আসতে পারেন বৃদ্ধ মানুষরা, তখন ওনাদের জন্য একটা র্যাম্প লাগবে। এ সকল কনসিডারেশন আনতে হবে। যেমন ডিসেবলড মানুষের জন্য র্যাম্পস আনতে পারেন, রেলিংস আনতে পারেন, সিটিং এরিয়াস আনতে পারেন। মনে করেন ওরা একটু হাঁটার পরে ক্লান্ত হয়ে যেতে পারে, যেমন এটাই বলি একটা মনে করেন বুড়ো মানুষদের জন্য একটা র্যাম্প বানাচ্ছেন, মনে করেন র্যাম্প মূলত 1500 mm হয় উইথ, এত বড় তো হবে না র্যাম্প। মনে করেন এতটুকু উঠলো, এতটুকু উঠে মনে করেন এটা সোজা র্যাম্প, ঠিক আছে, এতটুকু উঠে এই জায়গাটা দিলেন আপনি রেস্ট দেওয়ার জন্য, আবার শুরু করলেন র্যাম্প। মনে করেন এটা সোজা লাইনিয়ার, এখানে উঠে আবার একটু রেস্ট নিবে, তারপর মনে করেন এখানে উঠে গেল র্যাম্পের মধ্যে বিল্ডিং উঠে গেল। এই জায়গাটা দেওয়া হয়েছে মূলত রেস্ট নেওয়ার জন্য, বৃদ্ধ মানুষরা যাতে রেস্ট নিতে পারে, ওনাদের টানা উঠার মতো শক্তি ওনাদের থাকবে না। তো এই সকল খুঁটিনাটি বিষয়গুলো আপনাকে বিল্ডিং এর মধ্যে আনতে হবে। ঠিক আছে, তারপর বাউল ডায়াগ্রাম স্ট্র্যাটেজিটা বলছি, এটা আপনারা মূলত টাইম সেভার স্ট্যান্ডার্ডে বাউল ডায়াগ্রাম সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পারবেন। এখানে কিন্তু কয়েকটা ফাংশনাল ফ্লো এর ডায়াগ্রাম আছে। মূলত প্রথমত একটা বিল্ডিং এ ঢুকে এন্ট্রি থাকে বা রুমে ঢুকে, তারপর লবি থাকে, লাউঞ্জ থাকে, তারপর মেইন ফাংশনে যায়। ডিরেক্ট কিন্তু এন্ট্রি থেকে মেইন ফাংশনে যায় না, মূলত একটা লবি লাগবে প্রথমে, তো তারপর লাউঞ্জ লাগবে, তারপর মেইন ফাংশনে। ঠিক আছে, জোনিং এরও কিছু প্রিন্সিপাল আছে। মূলত একটা জায়গায় ঢুকে মূলত প্রথমত পাবলিক থাকে, তারপর সেমি পাবলিক থাকে, একদম ভিতরে থাকে প্রাইভেট। যেমন এটাতে আমরা দেখতে পাচ্ছিলাম, দেখেন এখানে কিন্তু সব জায়গায় পাবলিক একদম, এটা ছিল যে থাকার জায়গা মানে গেস্ট কোয়ার্টারটা একদম ভিতরে দিয়েছে, একদম প্রাইভেট জায়গায় দিয়েছে। ঠিক আছে, এগুলো সব পাবলিক, এগুলো সেমি পাবলিক, আর এখানে প্রাইভেট। এভাবে মূলত ডিজাইনগুলো করা হয়। তো এগুলো খুব ভালোভাবে মনে রাখবেন। যেমন ইনডোর, সেমি আউটডোর, আউটডোর, এটা মনে রাখবেন। বিল্ডিং থেকে কিন্তু ডিরেক্ট আউটডোরে যাওয়া যায় না। ঠিক আছে, ডিরেক্ট কিন্তু আউটডোরে যাওয়া যায় না। আমি আপনার বাসার কথাই ভাবেন, বাসায় আপনি যে রুমে আছেন হয়তো সেই রুমে একটা দরজা আছে, দরজার পাশে একটা বারান্দা আছে। তো দরজাটা যখন বন্ধ থাকবে সেটা কিন্তু ইনডোর হয়ে যায়, এবং দরজা খুলে আপনি যখন বারান্দায় যাবেন সেটা হচ্ছে সেমি আউটডোর, এবং সেমি আউটডোর বাইরে কি আউটডোর। এটা হচ্ছে বিল্ডিং এর ফ্লো। ঠিক আছে, আমাদের বিল্ডিং এর ক্ষেত্রে যেটা হয়, আমরা বিল্ডিং এর মনে করেন একদম বাইরে থেকে বিল্ডিং এ ঢুকলেন, বিল্ডিং ঢুকে যেটা থাকবে ওটা কিন্তু সেমি আউটডোর, সিঁড়ির পোর্শনটা হচ্ছে বিল্ডিং এর ক্ষেত্রে সেমি আউটডোর, আর বিল্ডিং এর দরজার বাইরে হচ্ছে, মেইন দরজার বাইরে হচ্ছে আউটডোর। আউটডোর থেকে আপনি সিঁড়ির পোর্শনটা আসেন, এটা হচ্ছে সেমি আউটডোর, এবং সেমি আউটডোর থেকে যখন আপনার নিজের রুমে ঢুকবেন সেটা হচ্ছে ইনডোর। আবার আপনার রুমে যখন অবস্থান করবেন তখন আপনার রুমটা হবে ইনডোর, বারান্দায় গেলে সেমি আউটডোর, এবং বারান্দার আউটডোরে হয়ে যাবে কি আউটডোর। ঠিক আছে, এটা হচ্ছে ফ্লো। তো আপনারা অবশ্যই ডিজাইনের ক্ষেত্রে মনে করেন ডিজাইন করার ক্ষেত্রে এটা ভাববেন। যেমন এখানে যদি আমি ডিরেক্ট কিন্তু বের করতে পারবো না, এখানে মনে করেন দরজা দিয়ে ডিরেক্ট কিন্তু বের করলে এটা ভালো দেখাবে না। অনেক সময় এক্সেপশন ঘটে, কিন্তু আপনি ওটাও চেষ্টা করবেন আর কি। মনে করেন এখানে যদি দরজাটা দেনই, দরজাটা আপনি চেষ্টা করবেন একটু এখানে এনে এখানে দরজাটা দেওয়ার চেষ্টা করবেন।
তাহলে দরজাটা, এটা ইনডোর, এখানে দরজা থেকে থেকে একটা সেমি আউটডোর জায়গা আসলো, তারপর বের হলো। আর যদি এখানে দেওয়ার সময় নয়, উপরে একটা সানশেডের মতো দিয়ে দিতে পারেন, পুরোটা ফর্ম জুড়ে আসলে ভালো লাগবে সানশেডটা। ঠিক আছে, তখন এটা হচ্ছে ইনডোর সেমি আউটডোর আউটডোর রিলেশনশিপ। ঠিক আছে, এখানে ক্ষেত্রে দেখেন, মনে করেন সিঁড়ি দিয়ে উঠে একটা সেমি আউটডোর জায়গায় যাচ্ছে, দেখেন এটা সিঁড়ি দিয়ে উঠে এখানে কিন্তু সেমি আউটডোর, তারপর বিল্ডিং এ ঢুকছে, আবার বের হওয়ার সময় ইনডোর সেমি আউটডোর আউটডোর, এটা হচ্ছে ফ্লো। তারপর নেগেটিভ স্পেস কমানোর চেষ্টা করবেন বিল্ডিং এর মধ্যে। তারপর আমরা ডিজাইন স্পেসিফিক কনসিডারেশন, মানে আমরা ডিজাইনের যেটা আমরা গোল, একটা নির্দিষ্ট গোল নিয়ে অবশ্যই আগাতে পারেন, তখন ওই গোলটার ফুলফিল হওয়ার জন্য যে সকল প্রসেস অ্যাপ্লাই করতে হতে পারে সেগুলো আমরা ফুলফিল করবেন। ঠিক আছে, তারপর সুইমিং পুলের ক্ষেত্রে একটা বিষয় আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সুইমিং পুল যখন আপনারা দিবেন, কয়েকটা ডিজাইন কনসিডারেশন অ্যাপ্লাই করতে হয়। মনে করেন সুইমিং পুল আপনি একটা 6 তলা বিল্ডিং এর মধ্যে 5 তলার মধ্যে দিচ্ছেন, এখন সুইমিং পুল যখন বসাবেন, সুইমিং পুল তো নিচে 1.5 মিটার ডেপথ দিতে হবে, তাহলে ওটার নিচে আপনি কোনো ওয়ার্কেবল ফাংশন দিতে পারবেন, হয়তো স্টোরেজ দিতে পারবেন, কিন্তু ভালো কোনো ফাংশন দিতে পারবেন না। যদি আপনার রুম হাইট 3 মিটার বা 4 মিটার হয়, তখন কিন্তু দিতে পারবেন না। 4 মিটার হলে দিতে পারবেন, কিন্তু 3 মিটার হলে কিন্তু সম্ভবই না, 1.5 মিটারের মধ্যে তো কিছুই করতে পারবে না তখন মানুষ, তাই না? তো ওখানে স্টোরেজ দিতে পারেন। তো এটা হচ্ছে একটা কনসিডারেশন। আবার আপনি আরেকটা কাজ করতে পারেন, সিঁড়ি দিয়ে সুইমিং পুলটা উপরে তুলতে পারেন। এখন সিঁড়ি দিয়ে সুইমিং পুলটা উপরে তুললে আরেকটা সমস্যা চলে আসে, যখন ওখানে স্লিপারি হয়ে যেতে পারে। এখন স্লিপারি না হওয়ার জন্য আপনাকে আরেকটা জিনিস অ্যাপ্লাই করতে হবে। মনে করেন এটা দিয়ে সুইমিং পুল উঠছে, জাস্ট ধরছি, তাহলে আপনাকে এখানে একটা রেলিং দিতে হবে, এখানে একটা রেলিং দিতে হবে, এখানে একটা রেলিং দিতে হবে। এবার রেলিং দিতে থাকবেন। এটার উদ্দেশ্য হচ্ছে কি, যাতে মানুষ ধরে ধরে নামতে পারে, কারণ এই জায়গাগুলো স্লিপারি হয়ে যাবে যখন আপনি সুইমিং পুলটা উপরে উচ্চতায় নিয়ে যাবেন, এই জায়গাগুলো স্লিপারি হয়ে যাবে, তখন যাতে ধরে ধরে নামতে পারেন, এটা আমাকে ঠিক করতে হবে। এবং সিনিয়রপ্লেক্সের ক্ষেত্রে একটা কাজ করতে হয়। সিনিয়রপ্লেক্সে মনে করেন, আমি আরেকটা কনসিডারেশন কথা বলছি, মনে করেন সিনিয়রপ্লেক্সে যদি একই দিকে এন্ট্রি একই দিকে এক্সিট দেন, তাহলে এখানে খুবই গ্যাদারিং হয়ে যাবে। কিছু মানুষ সিনেমা দেখতে যাবে, আবার কিছু মানুষ সিনেমা দেখতে বের হবে, তখন মুখোমুখি হয়ে যাবে তখন। তো আপনার বেস্ট কাজ হবে, একদিকে ঢুকাবেন, মনে করেন বিল্ডিং এর সিনিয়রপ্লেক্সের সামনের দিকে মুভি দেখাতে ঢুকাচ্ছেন, এবং পিছনের দিক দিয়ে বের করছেন মুভি দেখা শেষ হওয়ার পরে আর কি। তো এভাবে করলে, অথবা একতলা দিয়ে ঢুকাচ্ছেন, আরেকতলা, সিনিয়রপ্লেক্স ডবল হাইটের হয়, তো একতলা দিয়ে ঢুকাচ্ছেন এবং একতলা দিয়ে বের করছেন, এটা করা যেতে পারে, তাহলে সুবিধা হয়, তাহলে গ্যাদারিং এর কোনো ইস্যু থাকবে না। এরপরে রেস্টুরেন্টের ক্ষেত্রে কিন্তু আরেকটা কনসিডারেশন আনতে হয়, যেমন সার্ভিস ডোর আগে, আপনি যদি সার্ভিস ডোরটা দিয়ে না থাকেন, তাহলে আপনারা তখন বিল্ডিং রেস্টুরেন্টের ফ্রন্ট ডোর দিয়ে এসব জিনিসপত্র নিয়ে যেতে হবে, মাছ মাংস, তখন এটা গন্ধ হয়ে যাবে রুম, এবং ময়লা পড়তে পারে, রক্ত টক্ত পড়ে যাবে তখন খাওয়ার জায়গার মধ্যে। এই কারণে একটা ব্যাকডোর লাগে রেস্টুরেন্টে সার্ভিস সার্ভিস এন্ট্রি থাকার জন্য। তো সার্ভিস এন্ট্রি দিয়ে জিনিসপত্র ঢুকবে আর কি। তারপর ফায়ার স্টার আর ফায়ার লিফট। তারপর ফায়ার স্টারের ক্ষেত্রে একটা জিনিস কাজ করতে হয়, ফায়ার স্টারে যদি আউটডোর অ্যাক্সেস দেওয়া যায় ফায়ার স্টারে, তাহলে সবচেয়ে বেশি সুবিধা হয়। এখন ফায়ার স্টার এবং ফায়ার লিফটের ক্ষেত্রে একটা কাজ করতে হয়। ফায়ার স্টারের ক্ষেত্রে মূলত একটা আউটডোরে একটা যদি ডিরেক্ট অ্যাক্সেস দেওয়া যায় তাহলে ভালো, কারণ ওটা ফায়ার প্রুফ থাকবে, তাহলে মানুষ যারা চিন্তা থাকে না, যখন ফায়ার স্টার দিয়ে নামবে তখন ওই ফায়ার করিডোরটা দিয়ে বিল্ডিং এর বাইরে চলে যেতে পারবে। যদি এটা দিয়ে না থাকেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যায়, কারণ তখন বিল্ডিং এর, মনে করেন আপনি লবিতে রাখলেন, লবিতে নামালেন ফায়ার স্টার দিয়ে, কিন্তু ওখানে আগুন ধরেছে, তখন আমার যাওয়ার কোনো ওয়েই থাকবে না। এই কারণে বেস্ট সলিউশন হচ্ছে ডিরেক্ট বিল্ডিং এর বাইরে বের করে দিতে পারলে ফায়ার স্টার সাথে ফায়ার করিডোর থাকবে, এবং ফায়ার করিডোর বিল্ডিং এর ডিরেক্ট বাইরে, তাহলে খুব সেফ হবে আর কি বিল্ডিং এর। আর যদি একদম সম্ভব না হয়, তাহলে বিল্ডিং এর এন্ট্রান্স এর মুখে ফায়ার স্টারের এক্সিটটা দিতে হবে। আর অন্য জায়গায় হলে কিন্তু ফায়ার স্টারটা আসলে ভালোভাবে কাজ করবে না, কারণ ওখানে আগুন ধরা লাগতে পারে, আগুন লেগে যেতে পারে, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। এই কারণে ফায়ার স্টার এবং ফায়ার লিফটের আউটডোর অ্যাক্সেসটা দিতে হবে। এরপরে সার্ভিস এন্ট্রি এবং সার্ভিস রোডের কথা বলছি। যেমন এই প্ল্যানটাতে দেখেন, এখানে কিন্তু সার্ভিস এন্ট্রি দিয়েছে, এটা মেইন এন্ট্রি, তো এদিকে কিন্তু মেইন এন্ট্রি, তারপর সার্ভিস এন্ট্রি দিয়েছে একদম পিছন দিকে, এটা হচ্ছে সার্ভিস এন্ট্রি। তো এটা বিভিন্ন জায়গায়, যেমন ক্যাফেটেরিয়াতে বা গেস্ট হাউসে এটা সার্ভিস দিয়ে থাকবে, বিল্ডিং এর মূলত সামনের দিকে যেতে হচ্ছে না সার্ভিস দেওয়ার জন্য। তো এইভাবে আপনারা একটা সার্ভিস এন্ট্রি দিয়ে দিবেন ডিজাইনের ক্ষেত্রে।
ঠিক আছে, সার্ভিস এন্ট্রি বা সার্ভিস রোড। ফাংশনের ক্ষেত্রে যেমন রেস্টুরেন্ট সিনিয়র বেসের ক্ষেত্রে সার্ভিস এন্ট্রি দিবেন, আর একটা সার্ভিস রোডও রাখবেন বিল্ডিং এর পিছন দিক দিয়ে। তারপর এখন অ্যাকস্টিক ডিজাইন কনসিডারেশন গুলো নিয়ে কথা বলছি, যে মূলত আমরা মনে করেন একটা সিনিয়র বেস ডিজাইন করলে ওখানে সাউন্ড প্রুফ করতে পারবেন, অথবা মিউজিক রুম করলে ওখানে সাউন্ড প্রুফ করতে পারেন যাতে বাইরে সাউন্ড না যায়। তারপর হসপিটালের ক্ষেত্রে ইমার্জেন্সি রুমগুলোতে সাউন্ড প্রুফ করতে পারেন যাতে বাইরের সাউন্ড ভিতরে না আসে, ভিতরে সাউন্ড বাইরে না যায়। এগুলো জাস্ট কনসিডারেশন আর কি। সাস্টেনেবল ডিজাইন কনসিডারেশন অ্যাপ্লাই করতে পারেন যাতে ম্যাটেরিয়ালগুলো অনেক লং লাস্টিং হয় এবং বেসিকভাবে বিল্ডিংগুলো ঠান্ডা রাখে, এবং রিনিউয়েবল এনার্জি সোর্স থেকে যাতে ডিজাইনে কোনো ইনপুট আনা যায়, যেমন সোলার প্যানেল ইউজ করলে ইলেকট্রিসিটি আসবে। তারপর আপনি যদি রুফটপ গার্ডেন করেন এবং ব্যালকনিতে গার্ডেন করেন তাহলে সেখান থেকে আপনার রুমগুলো ঠান্ডা থাকবে, রুমের ফ্রেগরেন্স ভালো থাকবে আর কি। তো গ্রিন স্পেস মানে এগুলোই বোঝানো হচ্ছে, গ্রিন ওয়ালস, ইনডোর প্ল্যান্ট, তারপর ফ্লেক্সিবল স্পেস। তারপর আমরা কিছু কিছু রুম রাখতে পারেন মাল্টিপারপাস এরিয়া, মানে একটা রুম মাল্টিপারপাস কাজে ইউজ হবে, ওখানে এরকম রুম রাখা যায় আর কি বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে। তারপর সিকিউরিটি ইস্যুটা ইম্পর্টেন্ট, গার্ড রুম রাখবেন বিল্ডিং এ। তারপর ইমার্জেন্সি এক্সিট রাখবেন ভিআইপি রুমগুলোতে, যে সকল রুমগুলোতে ইমার্জেন্সি এক্সিট লাগে, যেমন অডিটোরিয়াম ইমার্জেন্সি এক্সিট লাগবে, সিনিয়ারপ্লেক্সে লাগবে, কারণ এখানে অনেক মানুষ একসাথে, ওদের জন্য মাল্টিপল আউটডোর ফেসিলিটি লাগবে, কারণ কোনো কারণে যদি কোনো কিছু হয় বা আগুন ধরে, যাতে এত মানুষ একদিকে বেরোতে না হয়, মাল্টিপল দিক দিয়ে যাতে বেরোতে পারে সেটা ইনশিওর করতে হবে। এবং অডিটোরিয়ামে কিন্তু ব্রেকআউট স্পেস লাগে, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। ব্রেকআউট স্পেস মানে ফাংশনের দুই পাশে একটা করিডোরের মতো থাকবে আর কি, ঠিক আছে। তারপর বেসমেন্টের ক্ষেত্রে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু মাথায় রাখতে পারেন। আমরা ডিজাইনটা আরো সেন্সিবল হওয়ার জন্য এগুলো বলা হচ্ছে। যেমন বেসমেন্টের ক্ষেত্রে সাইনেজ রাখা যায়, যখন আপনারা রেন্ডার দিবেন তখন ওখানে সাইনেজ গুলো দিতে পারেন, কোন দিক থেকে কোন দিকে যাবেন সেগুলো বলতে পারেন, ঠিক আছে, ওয়ে ফাইন্ডিং এবং সাইনেজে। তারপর ম্যাটেরিয়াল গুলো চয়েস করবেন ডিউরেবিলিটি, মেনটেন্যান্স, অ্যাস্থেটিক এবং সাস্টেনেবিলিটির উপরে। তারপর স্মার্ট ডিজাইন কনসিডারেশন আনতে পারেন, এগুলো পড়লেই বুঝবেন। তারপর কালচারাল সেন্সিটিভিটি, মানে কালচারাল বিষয়গুলোতে আপনারা জোর দিবেন। তারপর নেচার ইন্সপায়ার্ড ডিজাইন এলিমেন্টগুলো যেটা ইমপ্লিমেন্ট করতে পারেন, যেমন ন্যাচারাল লাইটিং, অর্গানিক ফর্মস, ওয়াটার ফিচার্স, এগুলো ডিজাইন আনতে পারেন। তারপর বাসায় তো মনে করেন মূলত মানুষরাই থাকবেন, ওনাদের ডিজাইন কি চায়, একটা মানুষ আসলে কি চায় ওই জিনিসগুলো আপনার বুঝতে হবে। আপনি যেখানে যেটাই ডিজাইন করেন ওখানে যারা ইউজার্স, ওদের ওদের ওরা কি চায় আসলে ওটা আপনি ভাবতে হবে নিজেকে, ওটা ভেবে ভেবে নিজেকে ডিজাইন করতে হবে। তো ওনাদের ওনাদের ইচ্ছাও যাতে পূরণ হয় এবং সাইট এবং ক্লাইমেট কন্টেক্সট এগুলোর সাথেও যাতে মিলে যায়, এগুলো আপনাকে আসলে ইনশিওর করতে হবে। তারপর যে কোনো সময় কিন্তু যে কোনো দুর্ঘটনা হতে পারে, ডিজাস্টার আসতে পারে। তো ফ্লাড প্রিভেনশনে যেমন মূলত যেখানে যেখানে বেশি ফ্লাড হয় ওখানে কিন্তু বিল্ডিংগুলি একটু উঁচু করে দেওয়া হয়। তারপর যেখানে আগুন ধরতে পারে ওখানে ফায়ার সেফটি দিতে হয়। যেমন আবার দেখেন জাপানে বেশিরভাগ কি রুমগুলো ছোট ছোট হয়ে থাকে, টিম্বারের হয়ে থাকে বা কাঠের হয়ে থাকে, ওখানেও কিন্তু ভূমিকম্প হয়। এই কারণে একটু ওনারা লাইট ম্যাটেরিয়াল ইউজ করে যাতে ইউজার্সদের কিছু না হয়। এখানে কিন্তু ইউজারদের কথা ভেবে ওনারা এই কাজগুলো করেছে। তো এগুলো আপনাকে ভাবতে হবে। এবং ফাইনালি আসে মাস্টার প্ল্যানের ক্ষেত্রে। এখন মাস্টার প্ল্যানের ক্ষেত্রে কিন্তু কিছু নিয়ম আছে। একটা বিল্ডিং মূলত সবকিছু মিলে মাস্টার প্ল্যান, যেমন এটা পুরোটা মিলে মাস্টার প্ল্যান। এখানে কিভাবে পেডেস্ট্রিয়ান দিবেন, এই প্ল্যানটা কিন্তু ভালোভাবে সলভ করা নাই, আরো ভালো প্ল্যান আমি দেখাতে পারতাম। আমি একটা ভালো প্ল্যানই দেখাই আপনাদেরকে। যেমন দেখেন এখানে কত কিছু এনেছে, মূলত ঢুকানোর পরে প্লাজা দিয়েছে, একটা গ্র্যান্ড প্লাজা দিয়েছে, এদিক দিয়ে ঢুকবে। তার পেডিস্ট্রিয়ান গুলো কত সুন্দরভাবে কানেক্ট করে করে ডিজাইন করেছে দেখেন, ফর্মের সাথে কানেকশন আবার ডিজাইনও আছে। ফর্মের সাথে পেডিস্ট্রিয়ান গুলো, ফর্ম গুলো যেহেতু একটু আঁকা বাঁকা, পেডেস্ট্রিয়ানটা আঁকা বাঁকা দিয়েছে, ওয়াটার বডিটাও কিন্তু আঁকা বাঁকা দিয়েছে, মিলানো হয়েছে একটার সাথে আরেকটা, এইভাবে আপনাকে ভাবতে হবে। তারপর সার্ভিস এন্ট্রি দিয়েছে। তারপর সেম, এটা পাবলিক জায়গা, এটা সেমি পাবলিক জায়গা, এটা একদম প্রাইভেট জায়গা, ঠিক আছে। প্রাইভেট জায়গায় দেখেন এদিক দিয়ে শুধু অ্যাক্সেস, মানে সার্ভিস এন্ট্রি দিয়ে কিন্তু এক্সিট, সার্ভিস রোড দিয়ে, সার্ভিস রোডটা দিয়েই কিন্তু অ্যাক্সেস এখানে। এদিক দিয়ে কিন্তু মানুষ হেঁটে কিন্তু যাওয়ার কোনো ওয়ে দিয়ে নি, দেখেন এখানে যাওয়ার কোনো ওয়ে নাই। প্লাজা থাকার মানে তো যেতে পারবে, এখানে কিন্তু প্লাজা নাই, দেখেছেন একদম সেপারেট করে দিয়েছে গেস্ট কোয়ার্টারটা।
এভাবে দেখেন প্রথমত গার্ড রুম দিয়েছে সিকিউরিটির জন্য, গ্র্যান্ড প্লাজা দিয়েছে। গাছপালাগুলো আপনাকে ভালোভাবে বসাতে হবে, যেভাবে সেভাবে গাছপালা বসাতে পারবে না। দেখেন এখানে গাছপালার কিছু রুলস আছে, দেখেন একদম টানা গাছ কিন্তু দেওয়া হয় না। দেখেছি এখানে ফাঁকাটা কেন দিয়েছে? আলো বাতাস যাওয়ার জন্য। এখানে ফাঁকাগুলো কেন দিয়েছে? আলো বাতাস যাওয়ার জন্য। এখানে ফাঁকা কেন? এখানে টানা তো গাছ দিয়ে দিতে পারতো, দেয়নি, কারণ আলো বাতাস যাওয়ার জন্য। একদম টানা গাছ দেয় না, একটু মাঝখানে গাছ গ্যাপ রাখে, যেমন এখানে মাঝখানে গ্যাপ, এখানে মাঝখানে গ্যাপ, যাতে আলো বাতাসগুলো যেতে পারে। এবং এখানে ওয়াটার বডি, দেখেন ওয়াটার বডির উপরে ফাংশন দিয়েছে একটা ফিলিংটা ইমপ্রুভ করার জন্য আর কি মানুষের। এখানেও ওয়াটার বডি দিয়েছে। বিল্ডিং এর একদম এজে সার্ভিস রোডটা। তারপর বিল্ডিং এর কিন্তু ফর্ম গুলো কিন্তু ব্যালেন্স করতে হয়, মাস্টার বিল্ডিং কিন্তু ব্যালেন্স করতে হয়। যেমন এখানে মনে হচ্ছে এই কার্ভটা এই দুইটাকে ব্যালেন্স করেছে, এভাবে ব্যালেন্স করতে হয় যাতে ফাঁকা ফাঁকা না লাগে। এখানে আমার মনে হয় এই ফর্মগুলো একটু আঁকা বাঁকা হলে ভালো হতো, তাহলে পুরো সাইটের সাথে সবকিছু মিলে যেত। এই ফর্মগুলো আঁকা বাঁকা হলে ভালো হতো। ঠিক আছে, কারণ সবকিছু কিন্তু আঁকা বাঁকা এখানে, মানে কার্ভ আর কি সবকিছু। এগুলো গেস্টগুলো কার্ভ থাকলে পুরো সাইটের সাথে সব মিলে যেত আর কি। ঠিক আছে, তো এভাবে আসলে মাস্টার প্ল্যানটা ডিজাইনটা খুব ইম্পর্টেন্ট। এভাবে আপনাকে মিলাতে হবে সবকিছু। পাথওয়েসটা ডিজাইন করুন, ওয়াটার বডিসটা ডিজাইন করুন, পেডিস্ট্রিয়ানটা ডিজাইন করুন, রোড, তারপর পার্কিং, তারপর বাফার স্পেস। বাফার স্পেস মানে এটাই বাফার স্পেস এই বিল্ডিং এর সামনে, যাতে রোডের আওয়াজ কম বিল্ডিং এর মধ্যে যায়, এই কারণে একদম রোড টানা গাছ দেওয়া আছে। বাফার স্পেস, এখানে বাফার স্পেস আছে, এক ফাংশনে আওয়াজ যায়, আরেক ফাংশনে না যায়। তারপরে এটা একদম প্রাইভেট করে দিয়েছে, অনেক গাছও দেওয়া হয়েছে, বাফার ক্রিয়েট করা হয়েছে গাছ দ্বারা, যাতে শব্দ না যায়। ঠিক আছে, হার্ডস্কেপ মানে যেটার উপর হাঁটাহাঁটি করবে, ল্যান্ডস্কেপ, গ্যাদারিং এরিয়াস, লবিস। লবি রাখা হয় কেন, কি কারণে? মূলত লবি রাখা হয়, যেমন এটা লবি, মানুষ গ্যাদার হওয়ার জন্য, এটা লবি গ্যাদার হওয়ার জন্য। এগুলো এক প্রকার লবি, মানুষ গ্যাদার যাতে হতে পারে, ওয়েট যাতে করতে পারে, এই কারণে লবিগুলো দেওয়া হয়, মূলত এগুলোই। তারপর আমরা কেস স্টাডি করবেন। আরেকটা জিনিস, মূলত এটা আমাদের টিচাররা সবসময় বলতো, আপনারা বিভিন্ন মনে করেন যেটাই ডিজাইন করছেন, মনে করেন একটা ভ্যাকেশন হাউস ডিজাইন করছেন, 10-12টা কেস স্টাডি করবেন, ওগুলো সবগুলো প্রিন্ট আমরা টেবিলের মধ্যে রাখবেন, প্রিন্ট কপি রাখবেন। তাহলে যখন আটকে যাবেন তখন ওই ফাইলগুলো, প্রিন্ট কপিগুলো দেখবেন, দেখে দেখে আপনারা আইডিয়া নিতে পারবেন। কম্পিউটারের মধ্যে থাকলে তো থেকেই যাবে ওখানে, তাই আপনারা যদি কষ্ট করে প্রিন্টটা রাখতে পারেন, তাহলে যে কোনো সমস্যা ওই প্রিন্টগুলো দেখতে পারবেন, এবং তখন আপনার মনের মধ্যে হয়তো অজান্তেই একটা ডিজাইন আইডিয়া চলে আসতে পারে। তো টিচাররা মূলত এই সকল পরামর্শ দিত আমাদেরকে, টিচার সিনিয়র টিচারটা দিত, এই প্রিন্ট কপি খুব বেশি রাখতে হবে, তারপর এই ফাংশন, আলো বাতাস, কন্টেস্ট, এগুলো মেনটেন করতে হবে। আর টিচাররা সবসময় কিন্তু হাতে আঁকার উপর খুব জোর দিতেন। হাতে আঁকার পরে, ট্রেসিং শিট আঁকার পরে, সেটাই এরপরে ক্যাডে নিয়ে ট্রেস করতে বলতো, এটাই ধাপ বলতো। তো আপনারা অবশ্যই হাতে বেশি করার উপর জোর দিবেন, তাহলে ডিজাইনটা আসলে ভালো হবে আর কি, ভালোর দিকে যাবে। হাতে যত বেশি করতে পারবেন, হাতে করার পরে একটা ট্রেসিং এর পরে একটা ট্রেসিং বসাতে বসাতে, আমি এমনকি থিসিসও দেখেছি, এই প্রজেক্টটা থিসিসই। ঠিক আছে, উনি অনেকগুলো, একটার মনে করেন 10-12টা ট্রেসিং একটার উপর একটা বসাতে 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 ফাইনালি এটা করেছে। তারপর মূলত ফর্মটা মানে মিলিয়েছে, তারপর ল্যান্ডস্কেপটা মিলিয়েছে, ওয়াটার বডিটা মিলিয়েছে, এরপরে ক্যাডে এনে ট্রেসিং করেছে। এই প্রজেক্টটাও, এই প্রজেক্টটার ক্ষেত্রে সেম কাজই করেছিলেন উনি, হাতে আঁকার পরে একটার উপরে একটা ট্রেসিং বসিয়ে বসিয়ে করেছে। ওই গ্রিডও করে নিয়েছিলেন উনি হাতে। এই গ্রিড, এখানে যে গ্রিডটা দেখছেন, এই গ্রিডটা উনি প্রিন্টও করেছিলেন, এই গ্রিডের উপরেই ট্রেসিং বসিয়ে উনি করেছিলেন, যাতে মেজারমেন্টগুলো বুঝতে পারে। এটা হচ্ছে মূলত সবচেয়ে ইউজফুল ওয়ে এবং সময় বাঁচানোর ওয়ে। ডিজাইনটাও ভালো হবে, সময় বাঁচবে। ডিরেক্ট ক্যাডে বসলে আসলে ডিজাইনটা হয় ভালো, কিন্তু একটু কষ্ট হয়ে যায়। ঠিক আছে, আপনারা টার্নিচারগুলো কিন্তু নিজে না বানানোর থেকে, বিভিন্ন ফাইল যদি থাকে, আপনাকে রেফারেন্স ফাইল থাকলে ওই রেফারেন্স ফাইলগুলো থেকে ফার্নিচারগুলো বসিয়ে নিতে পারেন। তারপর এগুলো আর কি। আরেকটা কথা বলে নি, আর টিচাররা মূলত, তাহলে কি বলেছি, হাতে আঁকার উপর জোর দেয় টিচাররা, তারপর জোর দেয় বেশি বেশি কেস স্টাডি এবং প্রিন্ট কপি রাখার উপরে। তারপর মডেলটাও যাতে একটু ভালো হয়, সেটাও এটাও ইমপ্রেশন কাজ করে। মডেলটা যদি ভালো হয়, তাহলে টিচার বুঝেছে, যত্ন নিয়ে কাজ করেছে, তখন টিচাররা আরো একটু খুশি হয় আর কি। যেটা সত্যি আমাদের এখানে আসলে কেমন লাগছে, মনে করেন আমার প্রজেক্টটা ভালো হয় না, কিন্তু অনেক কাজ করেছেন বুঝে যাচ্ছে, তখনও টিচাররা একটু কনসিডার করে। ঠিক আছে, কারণ চেষ্টা তো করেছেন অ্যাটলিস্ট। তো এটাই আর কি। আর টিচাররা কিন্তু চিলড্রেনের
জন্য ভাবতে বলে, বৃদ্ধদের জন্য ভাবতে বলে, ডিসেবল মানুষের জন্য ভাবতে বলে। এই সকল ফিচার্স গুলো ডিজাইন আনতে বলে। যেমন ডিসেবলদের জন্য আমরা ওনাদের জন্য স্পেশাল টয়লেট দিবেন, যাতে যেখানে হুইল চেয়ার ঘোরানোর রেডিয়াসটা ইনশিওর হবে, র্যাম দিবেন, রেলিং দিবেন, সিটিং এরিয়াস দিবেন। তো এগুলো মূলত আপনাকে ডিজাইনে আনতে হবে। ঠিক আছে, তাহলে এগুলো ছিল। আশা করি আমাদের উপকারে এসেছে। ভালো থাকবেন সবাই, শুভকামনা।